পশ্চিমবঙ্গের ছোট্ট শহর চন্দ্রপুর একটি শান্ত ছিমছাম শহর, যার চেহারা বাইরে থেকে নির্দোষ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে গভীর অন্ধকার। দিনের আলোয় এখানে সাধারণ মানুষ রুটি সবজির জন্য ছোটে, কিন্তু রাত নামলেই চন্দ্রপুর বদলে যায়। শহরের অলিগলি, পরিত্যক্ত কলোনি আর কিছু নির্দিষ্ট এলাকা অপরাধীদের গোপন ঘাঁটিতে পরিণত হয়। এখানেই চলে বেআইনি অস্ত্রের কেনাবেচা, মদ চোরাচালান, খুন ও অপহরণের মতো অপরাধ। এই শহরের অন্ধকার সাম্রাজ্যের প্রধান দুই চালক বিধায়ক প্রদীপ সিনহা ও তার ডান হাত রঘু দত্ত। রাজনৈতিক ক্ষমতার আড়ালে প্রদীপ সিনহা বহু বছর ধরে চন্দ্রপুরের শাসন চালিয়ে আসছেন। সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা সরানো, প্রশাসনের বড় কর্মকর্তাদের কিনে নেওয়া, মিডিয়ার মুখ বন্ধ করা, সব কিছুতেই তার দক্ষতা। অন্যদিকে রঘু দত্ত হল তার অপরাধী বাহিনীর প্রধান, যার হাতে প্রতিনিয়ত রক্ত ঝরে। এই শহরের বদলি হয়ে আসেন এসপি ত্রিদীপ চক্রবর্তী, একজন সৎ ও নির্ভীক পুলিশ অফিসার। তিনি কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কাজ করতেন, কিন্তু কয়েক মাস আগে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাকে এখানে বদলি করা হয়। ত্রিদীপ জানতেন চন্দ্রপুরে আসা মানে এক ভয়ঙ্কর চক্রের মোকাবিলা করা, কিন্তু তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। ত্রিদীপ চন্দ্রপুর থানায় পৌঁছানোর পর বুঝতে পারেন এখানে অধিকাংশ পুলিশ কর্মকর্তা বিধায়কের লোক। থানার বড় অংশের ওপর রঘু দত্তের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। থানার প্রবীণ ইন্সপেক্টর অমর মণ্ডল প্রথম দিনই ত্রিদীপকে সতর্ক করেন, স্যার, এখানে কাজ করতে হলে ক্ষমতাশালীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বেশি কিছু জানতে চাইবেন না, বেশি কিছু বুঝতে চাইবেন না, তবেই সুস্থভাবে থাকতে পারবেন। ত্রিদীপ বুঝতে পারলেন তিনি এক অন্ধকার জগতের মধ্যে ঢুকে পড়েছেন। তবে তিনি একা নন। থানার কনিষ্ঠ অফিসার সাব ইন্সপেক্টর সৌমেন সেন, একজন সৎ এবং সাহসী পুলিশ, যিনি এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে চান, কিন্তু একা কিছু করার ক্ষমতা তার ছিল না। ত্রিদীপ বুঝতে পারলেন চন্দ্রপুরের মানুষের মধ্যে পুলিশের প্রতি কোনো বিশ্বাস নেই। সাধারণ মানুষ থানায় আসতেই ভয় পায়, কারণ তারা জানে থানার অধিকাংশ অফিসারই বিধায়কের পকেটে। ত্রিদীপ থানার দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শহরের তরুণ সাংবাদিক অর্ণব মুখার্জি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অর্ণব ছিল একমাত্র সাংবাদিক যে প্রত্যক্ষে বিধায়কের বিরুদ্ধে কথা বলতো। সে কয়েক মাস ধরে একটি বড় দুর্নীতির কেস নিয়ে তদন্ত করছিল। অর্ণবের মা থানায় এসে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমার ছেলে সত্যের পথে হাঁটত। ও বলেছিল শহরের বড় বড় নেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। গত রাতে বাড়ি থেকে বেরিয়েছিল, এখনও ফিরল না। ত্রিদীপ বুঝতে পারলেন এটি সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়। তিনি নিজের হাতে এই কেসের তদন্ত শুরু করলেন। ত্রিদীপ ও তার দল অর্ণবের মোবাইল কল ট্র্যাক করে জানতে পারল সে শেষবার কথা বলেছিল তার এক বন্ধু সমীর ঘোষের সঙ্গে। সমীর জানায় অর্ণব তার সাথে দেখা করতে চেয়েছিল, কারণ তার কাছে বড় এক স্ক্যান্ডালের প্রমাণ ছিল। এই প্রমাণের খোঁজে ত্রিদীপ ও সৌমেন অর্ণবের বাসায় গিয়ে তার ল্যাপটপ খোলেন। সেখানে পাওয়া যায় একটি অডিও রেকর্ডিং। আমি নিশ্চিত বিধায়ক প্রদীপ সিনহা মিউনিসিপ্যালিটির বাজেট থেকে কোটি কোটি টাকা লুট করেছেন। তার কাছের লোকেরা মিলে শহরের উন্নয়নের নামে ভুয়া কোম্পানির মাধ্যমে টাকা তুলে নিচ্ছে। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এই কথাগুলো শোনার পর ত্রিদীপের মন খারাপ হয়ে যায়। তিনি জানতেন যদি অর্ণব সত্যি এমন কিছু প্রমাণ পেয়ে থাকে তবে সে এখন জীবিত থাকার সম্ভাবনা খুব কম। ত্রিদীপ শহরের কয়েকজন ইনফরমারদের মাধ্যমে জানতে পারে অর্ণবকে শেষবার দেখা গিয়েছিল শহরের এক অভিজাত রিসর্টে, মধুবন রিসর্ট। এটি বিধায়ক প্রদীপ সিনহার ব্যক্তিগত সম্পত্তি, যেখানে সাধারণত রাজনৈতিক নেতা ও অপরাধীদের গোপন মিটিং হয়।
ত্রিদীপ পরিকল্পনা করেন তিনি রাতের অন্ধকারে সেখানে অভিযান চালাবেন, কিন্তু সমস্যা হলো তার দলে বিশ্বাসযোগ্য লোক খুব কম। যদি ভেতরের কোনো অফিসার বিধায়ককে আগেভাগে খবর দিয়ে দেয় তাহলে সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যাবে। অভিযানের আগের রাতে ত্রিদীপের ব্যক্তিগত মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। আপনি এখানে নতুন তাই বলছি, অযথা নাক গলাবেন না, আমরা যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে থামাবো। ত্রিদীপ ফোন রেখে হাসলেন, তার লড়াই শুধু শুরু হয়েছে। ত্রিদীপ তার বিশ্বস্ত কর্মচারীদের নিয়ে গভীর রাতে মধুবন রিসর্টে অভিযান চালান। রিসর্টের আশেপাশে সন্দেহজনক গাড়ি দাঁড়িয়েছিল, যার নম্বর প্লেট ঢেকে দেওয়া। অভিজাত রিসর্ট হলেও আশেপাশে কোনো ক্যামেরা নেই। বন্দুক হাতে নিয়ে ত্রিদীপ এবং সৌমেন ধীরে ধীরে রিসর্টে প্রবেশ করলেন। প্রথমে কিছুই সন্দেহজনক লাগছিল না, কিন্তু ভেতরে একটি গোপন কক্ষে ঢুকেই তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। একটি অন্ধকার ঘরে চেয়ারে বাঁধা অবস্থায় অর্ণব বসে আছে। মুখে কষে দেওয়া হয়েছে কাপড়, শরীরে মারধরের চিহ্ন। তাকে উদ্ধারের আগেই পেছন থেকে বন্দুক তাক করে দাঁড়ালো রঘু এবং তার লোকেরা। রঘু বলতে লাগলো, এসপি সাহেব, আপনি খুব বেশি নাক গলাচ্ছেন আমাদের ব্যাপারে। এবার দেখি আপনি কিভাবে বাঁচেন। রঘু ও তার দল বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। রিসর্টের সেই অন্ধকার ঘরটি যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এসপি ত্রিদীপ চ্যাটার্জি ও তার সঙ্গী সাব ইন্সপেক্টর সৌমেন সেন বুঝতে পারলেন সামনে এক ভয়ঙ্কর সংঘর্ষ অপেক্ষা করছে। রঘু দাঁত কিটমিট করে বলল, এসপি সাহেব, আপনি শহরের নতুন তাই বলছি, এখানে হিরোগিরি দেখানোর চেষ্টা করবেন না। আপনার সামনে মাত্র দুটো রাস্তা, এক, আপনি চুপচাপ এখান থেকে ফিরে যান, আর দুই, আপনাকে আর আপনার দলকে এখানেই মাটির নিচে পুঁতে দিতে হবে। ত্রিদীপ ঠান্ডা গলায় বললেন, তৃতীয় রাস্তা কি? রঘু একটু হেসে বলল, তৃতীয় রাস্তা বলে কিছু নেই। ঠিক তখনই এক মুহূর্তের সুযোগ নিয়ে ত্রিদীপ কোমর থেকে তার সার্ভিস রিভলভার বের করে গুলি চালিয়ে দিলেন রঘুর এক সঙ্গীর হাতে। বন্দুক ছিটকে পড়ল মেঝেতে। সৌমেনও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়ে পাশের জানালায় আড়ালে চলে গেল। আর এক সেকেন্ডও দেরি না করে পুলিশ অপরাধীদের সঙ্গে তুমুল গুলির বিনিময় শুরু করলো। ত্রিদীপ একের পর এক সঠিক নিশানায় গুলি চালাচ্ছিলেন। তিনি প্রশিক্ষিত পুলিশ অফিসার, কিন্তু অপরাধীদের সংখ্যায় তারা অনেক বেশি। রঘু নিজেও গুলি চালানো শুরু করলো, তবে ত্রিদীপ বারবার অবস্থা বদল করছিল যাতে টার্গেট পড়া কঠিন হয়। অর্ণব তখনও চেয়ারে বাঁধা, চোখে আতঙ্ক। একবার ভুল নিশানা মানেই নিশ্চিত মৃত্যু। সৌমেন বুঝতে পারলেন এখানে গুলি চালাতে থাকলে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তিনি দ্রুত একটি টেবিলের আড়ালে গিয়ে গোপনে অর্ণবের দিকে এগিয়ে গেলেন। আশেপাশে গুলির শব্দ, চিৎকার, আতঙ্কময় পরিবেশ। হঠাৎ রঘুর এক লোক সৌমেনকে লক্ষ্য করে গুলি চালালো। সৌমেন ঝাঁপিয়ে পড়ে নিজেকে বাঁচালেও তার বাহুতে একটি গুলি ছুঁয়ে গেল। যন্ত্রণা হলেও তিনি থামলেন না। তিনি পৌঁছে গেলেন অর্ণবের কাছে এবং তার বাঁধন খুলতে লাগলেন। অর্ণব কাঁদছিল, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। সৌমেন বললেন, নিচু হয়ে থাকো, যে কোনো সময় আবার আক্রমণ হতে পারে। ঠিক তখনই রঘু বুঝতে পারল অর্ণবকে মুক্ত করা হচ্ছে। সে রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, কেউ এখান থেকে বেরোতে পারবে না, একটাও পুলিশকে বাঁচতে দেব না। তার ইশারায় কয়েকজন অপরাধী রিসর্টের গেট বন্ধ করে দিল যাতে কেউ পালাতে না পারে। ত্রিদীপ দ্রুত পরিস্থিতির বিশ্লেষণ করলেন। যদি তারা এখানে আটকে যায় তবে শেষ রক্ষা করা কঠিন হবে। তিনি পকেট থেকে ওয়্যারলেস বার করে থানায় খবর পাঠালেন, এখানে মধুবন রিসর্টে আমরা বন্দী, অতিরিক্ত ফোর্স পাঠাও, সঙ্গে এসআই রাহুল ও তার দলকেও পাঠান। কিন্তু সমস্যা হলো থানার অধিকাংশ অফিসার বিধায়কের লোক। তারা ইচ্ছাকৃতভাবে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিতে দেরি করল। ত্রিদীপ বুঝতে পারলেন এখন তাদের নিজেদের উপরেই নির্ভর থাকতে হবে। তিনি সৌমেনকে ইশারা করলেন, পেছনের দরজা খোলা আছে কিনা দেখো, আমাদের বেরোতেই হবে।
সৌমেন চুপিসারে পেছনের দরজায় দেখতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও বাইরে থেকে লোহার চেন দিয়ে বন্ধ করা। এদিকে রঘু ত্রিদীপের দিকে বন্দুক তাক করে বলল, আপনার গল্প শেষ এসপি সাহেব, শহরে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ত্রিদীপ ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, আমার গল্প তো সবে শুরু হয়েছে রঘু। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। এসআই রাহুল ও তার দল গাড়ি নিয়ে এসে রিসর্ট ঘিরে ফেলেছে। বাইরে থেকে পুলিশদের চিৎকার শোনা গেল, হাত তুলে বেরিয়ে আসো, না হলে গুলি চালানো হবে। রঘু ও তার দল এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু রঘু জানতো সে ধরা পড়লে তার শেষ হয়ে যাবে। তাই সে মরিয়া হয়ে গুলি ছুড়তে লাগলো। পুলিশের সঙ্গে রঘুর দলের বড় সড় সংঘর্ষ শুরু হলো। একে একে রঘুর বেশ কয়েকজন লোক গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেন। সৌমেন সুযোগ বুঝে পেছনের দরজার লোহার চেন খুলে দিল এবং ত্রিদীপের নির্দেশে অর্ণবকে দ্রুত বাইরে নিয়ে গেলেন। ত্রিদীপ তখনও রঘুর সঙ্গে লড়াই করছিল। রঘু শেষ মুহূর্তে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ত্রিদীপ একটি সঠিক নিশানার গুলিতে তার পা বিদ্ধ করল। রঘু মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশেরা একে একে সব অপরাধীকে গ্রেপ্তার করল। রঘু শেষবারের মতো ত্রিদীপের দিকে তাকিয়ে বলল, হতে পারে আজকের লড়াই আপনি জিতেছেন, কিন্তু প্রদীপ সিনহার কাছে আপনি কিছুই না, সে আপনাকে শেষ করে দেবে। ত্রিদীপ কিছুই বললেন না, তিনি শুধু হাত কড়া বের করে রঘুর হাতে পরিয়ে দিলেন। অর্ণব উদ্ধার হলো, কিন্তু সে জানতো তার লড়াই শেষ হয়নি। সে ত্রিদীপের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি প্রদীপ সিনহার সব অপরাধ ফাঁস করব। আমার কাছে প্রমাণ আছে যে সে সরকারি তহবিল লুট করেছে, বেআইনি অস্ত্র ব্যবহার করেছে। ত্রিদীপ বলল, তাহলে আমাদের লড়াই এখনও শেষ হয়নি। এই শহরকে অপরাধীদের কবল থেকে মুক্ত করতে হবে। চন্দ্রপুর শহরে যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। রঘু দত্ত গ্রেপ্তার হওয়ার পর শহরের অপরাধ চক্রের নেতারা আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিধায়ক প্রদীপ সিনহা। সে জানতো রঘুর গ্রেপ্তার তার সাম্রাজ্যের ওপর প্রধান আঘাত হানতে পারে। যদি অর্ণব তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তবে তার সমস্ত বেআইনি ব্যবসার পর্দা ফাঁস হয়ে যাবে। প্রদীপ তার ঘনিষ্ঠ সহযোগী দুষ্কৃতী নেতা বিক্রম মল্লিককে ডেকে পাঠালো। আমার বিরুদ্ধে অর্ণব যদি একটাও কথা বলে, তাহলে আমি শেষ হয়ে যাব। ওকে যে কোনো মূল্যে সরিয়ে ফেলতে হবে। বিক্রম একটু চুপ করে বললেন, স্যার, শুধু অর্ণব না, এসপি ত্রিদীপকেও সরাতে হবে। পুলিশ যতক্ষণ শক্তিশালী ততক্ষণ আমাদের পরিকল্পনা ধাক্কা খাবে। প্রদীপ চোখ সরু করে বলল, ঠিক বলেছ, এবার ত্রিদীপকেও শেষ করতে হবে। অর্ণব তখন পুলিশ হেফাজতে ছিল, তার সাক্ষ্যের দিন ঘনিয়ে আসছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল থানার গোপন সেলে, যেখানে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু বিক্রম ও তার দল ঠিক সেই মুহূর্তেই আক্রমণ করলো। গাড়ি থামাও। হঠাৎ রাস্তার মাঝখানে একদল মুখোশধারী বন্দুক হাতে নিয়ে দাঁড়ালো। ত্রিদীপ বুঝতে পারলো এরা এসেছে অর্ণবকে শেষ করতে। এক মুহূর্ত দেরি না করে তিনি গাড়ির জানালা দিয়ে গুলি ছুড়লেন। তিনি বলতে লাগলেন, কেউ বেরোবে না, কাভার নাও। বন্দুক যুদ্ধ শুরু হলো। সৌমেন অর্ণবকে নিচু হতে বললেন। তিনি বলতে লাগলেন, ওরা তোমাকে মারতে এসেছে, এক মুহূর্তের জন্য মাথা তুলবে না। ত্রিদীপ গাড়ি থেকে নেমে প্রতিপক্ষের দিকে এগোতে লাগলো। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একে একে বিক্রমের লোকেদের পরাস্ত করছিল। হঠাৎ বিক্রম সুযোগ নিয়ে পিছন থেকে ত্রিদীপের মাথায় বাঁশের আঘাত করল। ত্রিদীপ মাটিতে লুটিয়ে পড়লেন। আজকে তোমার খেলা শেষ এসপি সাহেব। বিক্রম বন্দুক তুলে ধরল। ঠিক তখনই একটি গুলি বিক্রমের কাঁধে এসে লাগলো। সৌমেন বন্দুক হাতে দাঁড়িয়ে বলল, তোমরা পুলিশকে ছোট করে দেখার ভুল করো না। বিক্রম মাটিতে পড়ে গেলেন। পুলিশ অতিরিক্ত বাহিনী এসে বিক্রমের সমস্ত লোকেদের গ্রেপ্তার করল। ত্রিদীপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার কাজে ফিরল।
কিন্তু এবার তিনি জানতেন যতক্ষণ প্রদীপ সিনহা বাইরে থাকবে ততক্ষণ শহর অপরাধ মুক্ত হবে না। তিনি সিদ্ধান্ত নিলেন প্রদীপকে সরাসরি গ্রেপ্তার করতে হবে, কিন্তু সেটা সহজ ছিল না। প্রদীপ ছিল প্রভাবশালী নেতা, তার চারপাশে ছিল অসংখ্য দেহরক্ষী। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ থাকলেও তাকে ধরতে গেলে অনেক বড় অভিযান চালাতে হবে। অর্ণব সাক্ষ্য দিতে প্রস্তুত ছিল, কিন্তু ত্রিদীপ সহজে হার মানার পাত্র ছিল না। অবশেষে ত্রিদীপ এবং তার দল এক গোপন অভিযানের পরিকল্পনা করল। গভীর রাতে পুলিশ বাহিনী প্রদীপের ফার্ম হাউস ঘিরে ফেলল। প্রদীপ তখনও জানতো না যে তার শেষ সময় এসে গেছে। প্রদীপ সিনহা, আত্মসমর্পণ করো, ত্রিদীপ মাইকে ঘোষণা করলেন। প্রদীপ হেসে বলল, আমাকে গ্রেপ্তার করতে এসেছো? এ শহর আমার, পুলিশও আমার। আমি যেখানে বলবো আইন সেখানেই চলবে। কিন্তু তার ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। পুলিশ একসঙ্গে ফার্ম হাউসে ঢুকে পড়ল। প্রদীপের দেহরক্ষীরা পাল্টা গুলি ছুড়ল, কিন্তু পুলিশের সুপরিকল্পিত হামলার সামনে তারা টিকতে পারল না। প্রদীপ শেষবারের মতো পালানোর চেষ্টা করল, কিন্তু ত্রিদীপ তাকে পেছন থেকে পাকড়াও করলেন। তোমার খেলা শেষ বিধায়ক। ত্রিদীপ তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। শহরবাসী সেই রাতেই জানতে পারল চন্দ্রপুরের সব থেকে বড় দুর্নীতিবাজ নেতা ধরা পড়েছে। কয়েক সপ্তাহ পরে আদালতে অর্ণব সাক্ষ্য দিল। সমস্ত প্রমাণ তুলে ধরা হলো। বিচারপতি ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। বিধায়ক প্রদীপ সিনহাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হোক। পুরো আদালতে উল্লাস পড়ে গেল। সাধারণ মানুষ আনন্দে চিৎকার করে উঠল। চন্দ্রপুরের মানুষ অবশেষে মুক্তি পেল এক দীর্ঘকালীন অপরাধের শাসন থেকে। ত্রিদীপ ও তার দল এই যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করেছিল। ত্রিদীপ আদালত থেকে বেরিয়ে এলেন, মুখে এক স্নিগ্ধ হাসি। সৌমেন বলল, স্যার, এবার তাহলে শহর সত্যিই শান্তি পাবে। ত্রিদীপ আকাশের দিকে তাকিয়ে বললেন, অপরাধীরা কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু যতদিন খাকি ইউনিফর্ম আছে ততদিন ন্যায় বিচার বেঁচে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রস্তুত করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে এই শিক্ষা অনুসরণ করতে পারেন। তবুও যদি কাহিনীর কোনো অংশ আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।